সেনাবাহিনীর চাকরি থেকে কেউ একবার চাকরিচ্যুত হলে সে আর জীবনে কখনো চাকরিতে ফিরতে পারবে না। সেনাবাহিনীর যে আর্মি অ্যাক্ট আছে এটার জন্য কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দরকার নেই, এটা সংবিধান দ্বারাই প্রোটেক্টেড। একজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা যে বলতে চাই ন্যায্য বিচার হোক, এটা আমরা চাই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীর কেউ কোনো অপরাধ করলে এবং সেটি তদন্ত করে আদালতে প্রমাণিত হলে তার বিচারের সুযোগ বাহিনীতেই আছে। বিষয়টি এইভাবে জনসম্মুখে আসার আগে সেনাবাহিনীর সম্মান ও মর্যাদার বিষয়ে সবার সতর্ক থাকা দরকার ছিল, এমনটা মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। এটা কি আসলে বাহিনীর মর্যাদা কিংবা সম্মানহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা, কি মনে হয়? না, এখানে বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণের আমি কোনো কিছু দেখি না, যদি সরাসরি উত্তর দিতে চাই। তবে এটার একটু আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করলে অনেক কিছু ক্লিয়ার হবে। 1973 যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে, এটা মূলত করা হয়েছিল যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের জন্য। সো জামায়াতে ইসলাম, শান্তি কমিটি, যারা আল বদর, আল শামস, তাদের জন্য এটা মূলত করা। প্রাথমিক পর্যায়ে তখন কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্য এখানে ইনক্লুড করা হয়নি। সশস্ত্র বাহিনীর সদস্যকে এখানে ইনক্লুড করা হয়েছে একটা অধ্যাদেশের মাধ্যমে। এখন আসলে আমরা আর্টিকেল 93(1) এবং 93(2) কোনো অধ্যাদেশ হলে এটা পরবর্তী পার্লামেন্টে যদি এটা আপনার রেটিফাই করা না হয় তাহলে পূর্ণাঙ্গ আইন হতে পারে না, রাইট? এটা কিন্তু হয়নি। দ্বিতীয়ত হলো আর্টিকেল 93(2) অনুযায়ী 60 ডেজের মধ্যে যদি রেটিফাইড না হয় এটা কিন্তু আইনি ভিত্তি থাকে না, এটা দ্বিতীয় বিষয়। এখন আসেন 6 অক্টোবর যে অধ্যাদেশটা জারি করা হলো 1973, আই থিঙ্ক 20C, এখানে 4টা ডিসকোয়ালিফিকেশন বের করা হলো। তার মধ্যে একটা হচ্ছে যে সে কোনো ধরনের বড় ধরনের পোস্ট পাবে না, মেয়রাল, পার্লামেন্ট ইলেকশন করতে পারবে না, কোনো সার্ভিসে থাকতে পারবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সে কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবে না। এবং সেই দিনই কিন্তু 6 অক্টোবরই কিন্তু এটা চিফ প্রসিকিউটর বলেছেন যে মুহূর্তে এটা পাবলিশড হলো, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তখন আর কেউ চাকরিতে নেই বলে ধরে নিতে হবে। সো এইটা পর্যন্ত খুবই স্পষ্ট, এটা আমার যদ্দূর মনে পড়ে এরকমই একটা স্টেটমেন্ট উনি দিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে যে আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী এখানে একটা বড় ধরনের এই প্রজ্ঞাপনের মাধ্যমে সামরিক আইন যে কাঠামো আছে সেখানে একটা প্রচণ্ড ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এখন যদি সেনাবাহিনীর চাকরি থেকে কেউ একবার চাকরিচ্যুত হলে সে আর জীবনে কখনো চাকরিতে ফিরতে পারবে না। আর্মি অ্যাক্ট যেটা আছে সেখানে 45 থেকে 47 যে ধারা আছে তাতে কিন্তু কোনো সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভ মেম্বার, সশস্ত্র বাহিনীর কোনো এক মেম্বার বাইরের কোনো কোর্টে হাজির হতে পারবে না, সেটা তার চাকরিচ্যুতির কারণ হতে পারে। এবং এটার জন্য কিন্তু সুপ্রিম সেনাবাহিনীর যে আর্মি অ্যাক্ট আছে এটার জন্য কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দরকার নেই, এটা সংবিধান দ্বারাই প্রোটেক্টেড। এবং অতীতে অনেক বড় বড় ধরনের ঘটনা, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিব হত্যাকাণ্ড সহ একাধিক এটা মানে বড় বড় কাহিনী কিন্তু সেনাবাহিনীর আইনে করা হয়েছে। এখন যেহেতু ব্যাপারটা আইসিটির মাধ্যমে আসছে, অবশ্যই আমরা আইসিটিকে এখানে ধন্যবাদ জ্ঞাপনকারী যে এত জটিল একটা বিষয় তারা একটা পর্যায়ে নিয়ে আসছে। সো এখানে আমরা দেখলাম যখন এই ধরনের ঘটনা কি সেনাবাহিনীর ভিত্তি বা সশস্ত্র বাহিনীর ঘটেনি, মার্ডার হয়নি, অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কিন্তু ওয়েল উইদিন মিলিটারি, এটা আর্মি অ্যাক্টকে দিয়ে কভার করা সম্ভব হয়েছে। আবার একইভাবে 3টা কেস, রেপ, মার্ডার অ্যান্ড কালপাবল হোমিসাইড, এই 3টার ব্যাপারে যদি ভিকটিম মানে অসামরিক হয়, বেসামরিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পেনাল কোডের ধারা অনুযায়ী তাদের বিচার করা যেতে পারে। এখন যখন এরকম একটা আন্তর্জাতিক একটা কোর্টের মাধ্যমে এটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তৎক্ষণিক সেনা সদর থেকে বলা হলো যে হ্যাঁ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং একটা কথা আমিও একজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা যে বলতে চাই, ন্যায্য বিচার হোক, এটা আমরা চাই। কিন্তু কথা হলো এই ন্যায্য বিচারিক প্রক্রিয়াটা কিন্তু এমন হতে হবে যেন এখানে এই পুরো পরিস্থিতি দেখুন এখন সেনাবাহিনীকে জনগণের ভিকটিমের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে।